আসসালামু আলাইকুম। দেশের সেরা নার্সিং ভর্তি কোচিং নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যারা আমাদের সাথে লাইভটিতে যুক্ত আছেন এবং যারা যুক্ত হবেন, সকলের সুস্থতা এবং পরিপূর্ণ ক্লাসটা করার মতো মানসিকতা হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি ক্লাসটা শুরু করছি। সবাই যুক্ত হয়ে যান আমাদের সাথে, যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করেন। আজকে আমরা সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসটা করব। অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আপনাদের জন্য। যারা এখনও লাইভে যুক্ত হন না, যুক্ত হয়ে যাবেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আপনাকে সুস্থ থেকে ক্লাসটা করার এবং আমাকে সুস্থ থেকে রেখে ক্লাসটা করানোর তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের স্বনামধন্য পরিচালকদ্বয় এইসাল হাসিব স্যার এবং সাইফুল স্যারের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে নিউরন এখন দেশব্যাপী একটি আস্থার জায়গা। এই আস্থার জায়গায় যারা ক্লাস করতে এসেছেন, যারা ক্লাস করেন এবং যারা সরাসরি অফলাইন আমাদের সাথে যুক্ত আছেন, সকলের সফলতা কামনা করছি। দ্রুত আপনারা ক্লাসটাকে শেয়ার করে দিবেন। ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভাই বন্ধু বোন যারা এই ক্লাসগুলো করে উপকৃত হয়, তাদের উপকৃত করবেন। দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দিবেন, মেনশন করে বন্ধুদের ডাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা নিতে যাচ্ছি। দ্রুত জয়েন হয়ে যাবেন, দ্রুত। যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করেন, আশা করা যায় তারা দিন শেষে একটি সফলতা পাবেন। দ্রুত ক্লাসটার সাথে যুক্ত হয়ে যান। দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আমি তো লিঙ্ক পাচ্ছি না যে ক্লাস তোমার লাইভে, কিন্তু লিঙ্কটা কোথায়? আজকে আমাদের সাথে যুক্ত আছে জাকারিয়া হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাবিয়া ইসলাম যুক্ত আছেন ইমন আহমেদ, যুক্ত আছেন ফারজানা ইসলাম। যারা এখনও ক্লাসটাকে শেয়ার করেননি, দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদের দেখার এবং এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে সলভ করার সুযোগ করে দেবেন। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের সম্মানিত পরিচালক। তিনি আমাদের ক্লাসটাকে দেখছেন। ধন্যবাদ জানাই স্যারকে। এরই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পরিচালকদ্বয়, যারা অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের আজকে আমাকে দেওয়া এই পাঞ্জাবিটি উপহার হিসেবে তারা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যুক্ত আছেন আমাদের বাংলার সবার প্রিয় টিচার জিলানী আহমেদ জয় স্যারকে ধন্যবাদ জানাই। শেয়ার ডান। হ্যাঁ, যারা ক্লাসটাকে শেয়ার করতেছেন, দ্রুত শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধুদের ডাকলে সেক্ষেত্রে বন্ধু উপকৃত হলো, আপনি উপকৃত হলেন। একটি সুন্দর ক্লাস আমরা উপভোগ করতে যাচ্ছি।
যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি। এই অ্যাডমিশন মোমেন্টটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং তারা যেন ক্লাসে জয়েন করতে পারে। আমাদের ক্লাসের সাউন্ড এবং হচ্ছে কি আমাদের বোর্ড স্পষ্ট দেখা যায় কিনা একটু আমাকে জানাবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা এবং বোর্ডটাকে আপনারা স্পষ্ট দেখতে পারেন কিনা দয়া করে জানাবেন। যারা শেয়ার ডান লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত এই শেয়ারটা করলে আপনার একটি বন্ধু সে আপনার সাথে ক্লাসটা করতে পারবে, হয়তোবা সে জানলো না, কিন্তু এই অ্যাডমিশন মোমেন্টে যদি সে ক্লাসটা করতে পারে সে হচ্ছে আপনার জন্য একটা আশীর্বাদ করবে, দোয়া করবে যে ওর জন্য আমি ক্লাসটা করতে পারলাম। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এই দোয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো যারা শেয়ার ডান লিখছেন তাদের ধন্যবাদ, যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করতে পারছেন না মেনশন করে আপনার বন্ধুকে ডাকেন, মেনশন করে আপনার বন্ধুকে ডাকেন। আপনারা জানিয়ে দেবেন দ্রুত কে কোথা থেকে আমাদের ক্লাসটাকে উপভোগ করছেন। আমরা খুব দ্রুত ক্লাসটাকে শুরু করতে যাচ্ছি। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। অল ইজ ওকে, থ্যাংক ইউ। আমরা এখনই হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করব। বরিশাল থেকে আছে আমাদের সাথে সুমাইয়া ইসলাম সারা, মুন্সিগঞ্জ থেকে আছে পূজা বারোই, যিনি হচ্ছে আমি আমার ক্লাসগুলোতে প্রতিদিন হচ্ছে গিয়ে তাকে উপস্থিত পাই, ধন্যবাদ পূজা। জান্নাত আছে কেরানীগঞ্জ থেকে, ধন্যবাদ জান্নাতকে। জাকারিয়া আমাদের সাথে উপস্থিত আছে, সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। নিউরনের সাথে যারা আছে সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, আমরা এখনই হচ্ছে কি আমাদের ক্লাসটা শুরু করব। পটুয়াখালী থেকে আমাদের এলাকার লোক সৌরভ চন্দ্র আমাদের সাথে যুক্ত আছে, রিয়ামণি পাবনা থেকে যুক্ত আছে, আরোহী আছে চাঁদপুর থেকে, তারিন আছে কিশোরগঞ্জ থেকে। হাবিবা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি এর আগে আপনাদের সাধারণ বিজ্ঞানের 3টা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলোতে হচ্ছে গিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে সলভ করেছি। আজকে এবং ক্লাসটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের, সেখানেও আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। আশা করি এই প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা যেভাবে পড়তেছি যে 2 থেকে 3টা করে কোশ্চেন সলভ করা যে ব্যাপারটা, সেখান থেকে আমরা হিসাব করলে 3 ক্লাসে আমরা হচ্ছে 20টা করে 60টা প্রশ্ন সলভ করেছি। কিন্তু আশা করি যে আপনি এই 60টা থেকে মিনিমাম 200-র মতো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, সো আজকেও আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। উত্তম কুমার হালদার আছে পিরোজপুর থেকে, সোনারগাঁও থেকে আছে প্রীতু মীর। ধন্যবাদ সকলকে। যারা এখনও ক্লাসটাকে শেয়ার করেননি ক্লাসটাকে শেয়ার করে দিবেন। ক্লাসটাকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে আপনার বন্ধুকে রাখার এবং ক্লাসটাকে উপভোগ করার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যারা আমাকে সালাম দিয়েছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম, এবং যারা জিজ্ঞেস করেছেন ভাইয়া কেমন আছেন তাদের সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছি আমি আল্লাহর রহমতে এখন খুবই সুস্থ এবং ভালোভাবে আছি। আপনাদেরও সুস্থতা কামনা করি। যারা ক্লাসটা করতেছেন সকলকে ধন্যবাদ। আপনারা ক্লাসটাকে আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। ফাতিমা আক্তার আছে টাঙ্গাইল থেকে। হ্যাঁ, আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা এখনও যুক্ত হতে পারেনি তাদেরকে দয়া করে মেনশন করে ডাকেন এবং শেয়ার করে আপনারা আপনাদের কার্যক্রম চালু রাখুন। আমি আমার কার্যক্রম অনুযায়ী আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে সাধারণ বিজ্ঞান। এর আগেও আমরা 3টে ক্লাস করেছি। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যারা এখানে বিএসসি আসো, বিএসসি ক্লাসে যারা আসো তারা হচ্ছে গিয়া ক্লাসটা করতে পারো, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। মিডওয়াইফারি, নার্সিং, ডিপ্লোমা নার্সিংয়ে যারা আসো, অর্থাৎ প্রত্যেকে হচ্ছে এই কোশ্চেনের সলভগুলো দেখতে পারো, প্রত্যেকে উপকৃত হবে। সেক্ষেত্রে স্পেসিফিক যে শুধুমাত্র ডিপ্লোমা ক্লাস করবে এমনটা না। বিষয়টা হচ্ছে যারাই ক্লাস করবে তারাই উপকৃত হবে। সো সবাই হচ্ছে ক্লাসটা করো, ক্লাসটা করলে হচ্ছে গিয়ে তুমি উপকৃত হবে, বিশ্বাস রাখতে পারো।
হ্যাঁ, ক্লাসটায় সবাই যারা হচ্ছে ডিপ্লোমা, কিন্তু আপনার জানেন আপনার বিএসসির একটি বন্ধু আছে, সেও ক্লাস করে। আপনি ডিপ্লোমা সাধারণ বিজ্ঞান দেখে টপিক দেখছেন যে সাধারণ বিজ্ঞানের ক্লাস হবে, ডাকেননি, আপনি এখন ডেকে নিন, তারও হচ্ছে গিয়ে উপকৃত হবে। সবাই যারা হচ্ছে গিয়া যেই কার্যক্রম করতেছেন ক্লাসটাকে শেয়ার করে কিংবা হচ্ছে গিয়া মেনশন করে আপনারা আপনাদের কার্যক্রম চালু রাখুন। আমরা এখনই ক্লাসটা শুরু করব, এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইনসুলিন একটি কি? যারা হচ্ছে গিয়ে অ্যান্সারটা করতে পারবেন অ্যান্সারটা করেন। আমরা এখান থেকে অ্যান্সারটা চাচ্ছি, আমরা এটার বিশ্লেষণ করব যে এটা থেকে আরও কী কী কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে ধারণা দেব আপনাদের। আপনারা হচ্ছে গিয়ে দ্রুত অ্যান্সারটা করে ফেলেন, ইনসুলিন কি? হ্যাঁ, একজন লেখছে আমি বিএসসি, সৌরভ চন্দ্র। কোনো সমস্যা নাই, বিএসসি যারা আছে তারাও ক্লাসটা দেখুক, ডিপ্লোমা যারা আছে তারাও ক্লাসটা দেখুক। আমি একটা কথা বলতে চাই, আপনাদের প্রশ্নের প্যাটার্ন একটু হালকা ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে বিএসসিতে কোশ্চেনটা একটু টাফ হয়, আর ডিপ্লোমাদের কোশ্চেনটা ইজি হয়, একটু বেসিক থেকে আসে। সো আপনি যদি বেসিকটা ক্লিয়ার করতে পারেন আপনার তো কোনো সমস্যা নেই। এই কোশ্চেনটা যে আপনি বিএসসি সেক্ষেত্রে আসবে না এমন কোনো গ্যারান্টি নাই। সো সবাই ক্লাসটা করবেন, ঠিক আছে? অনেকে হচ্ছে গিয়ে অ্যান্সার করতেছেন এবং অনেকে বলতেছেন আমি বিএসসি ডিপ্লোমা সবাই ক্লাসটা করবে। হ্যাঁ, অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করে ফেলেন। ইনসুলিন কি? হ্যাঁ, ইনসুলিন সকলের দেখতেছি অনেকেই হচ্ছে গিয়া খুব সুন্দরভাবে অ্যান্সার করতেছে, ধন্যবাদ সকলকে। ইনসুলিন হচ্ছে একটি হরমোন। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটি হরমোন। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটি হরমোন। এখন খেয়াল করেন যে এই কোশ্চেনটা যদি ইনসুলিন একটি হরমোন এইভাবে না আসা অন্যভাবে আসে, কিভাবে আসতে পারে কোশ্চেনটা এবং আমরা সেটার অ্যান্সারটা কিভাবে জানতে পারি, এখান থেকে আমাদের কি কি তথ্য জানার আছে আমরা একটু খেয়াল করি যে আমরা এখান থেকে কি কি তথ্য জানতে পারি। এবার হচ্ছে গিয়া খেয়াল করেন, ইশরাত জাহান লামি আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ আপু। খেয়াল করেন যে ইনসুলিন থেকে আমাদের আরও কী কী জানা উচিত। যদি বলা হয় ইনসুলিন শর্করা, লিপিড নাকি প্রোটিন, সেক্ষেত্রে ইনসুলিন একটি প্রোটিন। ইনসুলিন একটি প্রোটিন, ইনসুলিন একটি প্রোটিন এবং ইনসুলিন হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন। ইনসুলিন কেমন জাতীয় হরমোন? ইনসুলিন হচ্ছে একটি প্রোটিন জাতীয় হরমোন। ইনসুলিন কেমন? ইনসুলিন হচ্ছে একটি প্রোটিন জাতীয় হরমোন। এবার যদি প্রশ্ন আসে যে ইনসুলিন কোথায় পাওয়া যায়, ইনসুলিন মানবদেহের কোথায় পাওয়া যায়? হ্যাঁ, যারাও অ্যান্সার পারেন দ্রুত অ্যান্সার করে দেন, ইনসুলিন মানবদেহের কোথায় পাওয়া যায়? ইনসুলিন মানবদেহের কোথায় পাওয়া যায়? দ্রুত অ্যান্সার করবেন যারা হচ্ছে এই অ্যান্সারটা পারেন। হ্যাঁ, সুন্দর, সৌরভ চন্দ্র বলছেন প্রোটিন জাতীয় হরমোন, ধন্যবাদ সৌরভ। ইনসুলিন মানবদেহের কোথায় পাওয়া যায়? নীলাঞ্জনা ফেরদাউসি বলছে বিটা কোষ। আপু আমি এর আগের অ্যান্সারটা চাচ্ছি, ধন্যবাদ নীলাঞ্জনা ফেরদাউসি, নাজিয়ানা ফেরদৌসি, সরি। আর নাজিয়ানা ফেরদৌসি খুবই ভদ্র এবং হচ্ছে গিয়া মেধাবী একটি স্টুডেন্ট। হ্যাঁ, এই তো অ্যান্সার পেয়ে যাচ্ছি। সুমাইয়া গাজী বলছে অগ্নাশয়ে, অনেকেই বলছে, মনিয়া মণি বলছে অগ্নাশয়ে, সৌরভ চন্দ্র বলছে অগ্নাশয়ে, ধন্যবাদ সকলকে। প্রশ্নটা যদি আসে যে ইনসুলিন কোথায় পাওয়া যায়, সেক্ষেত্রে হবে অগ্নাশয়। কোথায় পাওয়া যায়? অগ্নাশয়, ঠিক আছে। এখন যদি প্রশ্ন আসে অগ্নাশয়ের কোথায় পাওয়া যায়, ঠিক আছে, বা অগ্নাশয় কোথায় অবস্থান করে, অগ্নাশয় মানবদেহের পাকস্থলীর পিছনে অবস্থান করে। কোথায় অবস্থান করে? অগ্নাশয় মানবদেহের পাকস্থলীর পিছনে অবস্থান করে। কোথায় অবস্থান করে? পাকস্থলীর পেছনে। এই অগ্নাশয়ে মোট 4টি কোষ আছে। অগ্নাশয়ের 4টি কোষ আছে। এই 4টি কোষের মধ্যে একটি কোষের নাম বিটা কোষ
একটি কোষের নাম কি? বিটা কোষ। একটি কোষের নাম কি? বিটা কোষ। তাহলে আমরা যদি প্রথমত এইরকম কোশ্চেন আসে যে ইনসুলিন কোথায় পাওয়া যায়, ইনসুলিন পাওয়া যায় অগ্নাশয়ে। যদি বলা হয় অগ্নাশয়ের ভিতরে একটা পার্ট আছে যেটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4টি কোষ আছে। কয়টি কোষ আছে? 4টি কোষ। এই 4টি কোষের মধ্যে একটি কোষ হচ্ছে বিটা কোষ, যেখান থেকে হচ্ছে গিয়া আমরা ইনসুলিনটাকে পাই, যেখান থেকে আমরা ইনসুলিনটাকে পাই, যেখান থেকে আমরা কি পাই? ইনসুলিন পাই। তাহলে আমরা ইনসুলিন কোথা থেকে পাই? ইনসুলিন পাই অগ্নাশয়, যেটা হচ্ছে পাকস্থলীর পিছনে অবস্থান করে। সেই পাকস্থলীর পিছনে অবস্থানরত অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4টি কোষ থাকে। 4টি কোষের মধ্যে একটি কোষের নাম থেকে বিটা কোষ, এবং এই বিটা কোষ থেকে আমরা মূলত পাই কি? ইনসুলিন। ঠিক আছে, তাহলে আমরা 2টা প্রশ্ন জানলাম। এর বাইরে এই মূলত 3টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়েছে। 1 নম্বরে ছিল ইনসুলিন একটি হরমোন। ইনসুলিন কি? ইনসুলিন মূলত একটি হরমোন। এখন কোন জাতীয় হরমোন যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে ইনসুলিন একটি প্রোটিন জাতীয় হরমোন। ইনসুলিন কেমন জাতীয় হরমোন? ইনসুলিন হচ্ছে একটি প্রোটিন জাতীয় হরমোন। 3 নম্বরে যদি জিজ্ঞেস করা হয় ইনসুলিন কোথায় পাওয়া যায়, ইনসুলিন পাওয়া যায় অগ্নাশয়ে। যদি বলা হয় অগ্নাশয়ের কোথায় পাওয়া যায়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে। যদি বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে তো 4টা কোষ আছে, এই 4টা কোষের কোথায় পাওয়া যায়? সেক্ষেত্রে আমাদের বলতে হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষে অগ্নাশয় পাওয়া যায়। আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আবারও রিপিট করতে চাই, যেহেতু এটা তথ্যবহুল, সেক্ষেত্রে আপনারা আবারও খেয়াল করবেন, যারা নোট করতেছেন নোট করবেন। আমি আপনাদের শুরু যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন থেকে বলতেছি, আমার ক্লাসগুলোতে আপনাকে সাথে একটি খাতা, নোট খাতা নিতে হবে। দেখি তো কে কে নোট খাতা নিয়েছেন, দ্রুত কমেন্ট করে জানান যে আপনার সাথে একটি নোট খাতা আছে। দ্রুত কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান আপনার সাথে একটি নোট খাতা আছে। আমাকে এটা শিওর করে নিতে হবে যে আপনার সাথে নোট খাতা আছে কিনা, কারণ আমি এখানে একটি প্রশ্ন থেকে আপনাকে 3 থেকে 4টি কোশ্চেন হচ্ছে গিয়া দেখাই দেব। সো আপনাকে নোট খাতাটাকে সাথে রাখতে হবে এবং নোট ডান এই কথাটা লিখতে হবে। তাহলেই হচ্ছে গিয়ে আমি বুঝতে পারবো যে আপনি বিষয়টাকে ভালোভাবে অবগত আছেন, করতে পারছেন, এবং হচ্ছে গিয়ে নোট করা কমপ্লিট। হ্যাঁ, ধন্যবাদ যাদের কাছে নোটটা আছে তাদেরকে ধন্যবাদ। সবাই যারা হচ্ছে গিয়া চান্স পাওয়ার প্রবণতা, হ্যাঁ জড়তা আছে না, জড়তা পড়ছিলাম যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে। তো এই চান্স পাওয়ার প্রতি আপনার প্রবণতা থাকতে হবে। এই চান্স পাওয়ার প্রতি যাদের প্রবণতা আছে তারা হচ্ছে নোট সাথে রাখবেন, তারা হচ্ছে প্রত্যেকটা পড়াকে ভালোভাবে সূক্ষ্মভাবে বোঝার ট্রাই করবেন, তাহলেই হচ্ছে কি আপনি চান্স পাবেন। হ্যাঁ, একটি কোশ্চেন থেকে কীভাবে আরও কোশ্চেন আসতে পারে, একটি টপিক যখন আপনি একটি প্রশ্ন সলভ করতেছেন 3টা অপশন কেন না হইলো, এই সব বিষয়কে আপনাকে রিয়েলাইজ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করতে পারলেই হচ্ছে কি আপনি পারবেন। হ্যাঁ, দ্রুত হ্যাঁ নোট খাতাকে সাথে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি আবার রিপিট করি, যারা হচ্ছে গিয়া প্রথমবারে নোট করতে পারেননি তারা পড়বেন। আমরা এখান থেকে মোট 3 থেকে 4টা কোশ্চেনের অ্যানালাইসিস দেখলাম। ইনসুলিন, মূল বিষয়টা হচ্ছে ইনসুলিন এটা কি? এটা হচ্ছে এক ধরনের হরমোন। প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের হরমোন বা কেমন জাতীয় হরমোন? এটা হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন। কোন জাতীয় হরমোন? প্রোটিন জাতীয় হরমোন। কেমন জাতীয় হরমোন? প্রোটিন জাতীয়। এরপরে প্রশ্ন করা হবে এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় অগ্নাশয়ে। কোথায় পাওয়া যায়? অগ্নাশয়। অগ্নাশয় কোথায় অবস্থান করে? অগ্নাশয়টা মূলত পাকস্থলীর পিছনে অবস্থান করে। কোথায় অবস্থান করে? পাকস্থলীর পিছনে। এরপর বলা হবে অগ্নাশয়ের কোন পার্টে হচ্ছে গিয়ে আমরা ইনসুলিনটাকে পাবো? ইনসুলিনটাকে পাবো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে। কোথায় পাবো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে। এরপরে প্রশ্ন আসবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে তো মোট 4টা কোষ আছে, এই 4টা কোষের কোথায় পাবো? সেটা যদি বলা হয় আমরা পাবো বিটা কোষের ভিতরে। কোথায় পাবো? বিটা কোষের ভিতরে। আশা করি এতটুকু আলোচনা আমরা বুঝতে পারছি, এর ভিতরে কারো কোথাও কোনো ঝামেলা নাই। এরপর আমরা আরও দেখব যে এই ইনসুলিনের কাজ কি। হ্যাঁ, ইনসুলিন কোথায় ব্যবহার করা হয় সেটাও আমরা এখন দেখব। ঠিক আছে, সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। যতটুকু আপনাদের দেখানো হইলো আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে একটু জানান। ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা দ্রুত জানাই দেন যে আমরা এই যতটুকু দেখাইলাম সেখান থেকে কোশ্চেন আসলে আপনারা পারবেন। হ্যাঁ ক্লিয়ার। মনি বলছে ক্লিয়ার। ধন্যবাদ মনিয়া। আপনারা হচ্ছে কি কমেন্টের মাধ্যমে আমাকে রেসপন্স করলে যে ক্লিয়ার আছে বিষয়টা, তাহলে হচ্ছে আমি পরবর্তী প্রশ্নকার বা পরবর্তী ইনফরমেশন যেতে পারি।
হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা চাই আপনারা খুব ভালোভাবে বোঝেন এবং সূক্ষ্মভাবে এই বিষয়টাকে অবগত করেন। আচ্ছা, এবার আসেন ইনসুলিনের কাজ কি। ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজ থাকে, কি থাকে? রক্তে গ্লুকোজ থাকে। এই গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা, গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা, গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইনসুলিনের কাজ। গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা কার কাজ? ইনসুলিনের কাজ। গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা কার কাজ? ইনসুলিনের কাজ। ঠিক আছে, গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা কার কাজ? ইনসুলিনের কাজ। তাহলে যদি প্রশ্ন আসে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? প্রশ্ন আসলো রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে কোনটি? একটা প্রশ্ন আসলো, অপশন থাকলো ইনসুলিন, অপশন থাকলো ইন্টারফেরন, অপশন থাকলো শ্বেত রক্তকণিকা, অথবা অপশন থাকলো হচ্ছে গিয়া একটা কোষের নাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আশা করি আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন যে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইনসুলিন। তাহলে আমরা এই বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারলাম। আমি আবারও শুরু থেকে বলি, ইনসুলিন একটি হরমোন, এটা প্রোটিন জাতীয় হরমোন। ইনসুলিন একটি হরমোন, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন। এই প্রোটিন জাতীয় হরমোনটার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখা, নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এই প্রোটিন জাতীয় হরমোনটার কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক করা বা নিয়ন্ত্রণ রাখা। এরপরে যদি বলা হয় যে এটাকে কোথায় পাওয়া যায়, এটাকে পাওয়া যায় মূলত অগ্নাশয়ে। অগ্নাশয়ের কোথায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোথায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষে পাওয়া যায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, ইনসুলিনটা কোন রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়? ইনসুলিন কোন রোগে আক্রান্ত রোগীদের ব্যবহার করতে হয়? ইনসুলিন কোন রোগে আক্রান্ত রোগীদের ব্যবহার করতে হয়? দ্রুত অ্যান্সার করে দিবেন। দ্রুত অ্যান্সার করে দিবেন। ইনসুলিন কোন রোগে আক্রান্ত রোগীদের ব্যবহার করতে হয়? হ্যাঁ, অ্যান্সার চলে আসতেছে। ধন্যবাদ যারা অ্যান্সার করতেছেন। আপনি অ্যান্সার করলেই হচ্ছে কি আপনার নিজেকে যাচাই করা হবে। আপনি যদি ভুল অ্যান্সার করে তাহলে আপনি মনে রাখবেন যে আপনি একটা মার্ক কম পাওয়ার যোগ্যতা রাখতেন, এখন আপনি পারেন। আবার যদি আপনি অ্যান্সার করে দেখতেছেন যে আপনার একটা প্রশ্নে অ্যান্সার রাইট হয়েছে, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি একটা মার্ক পাওয়ার যোগ্যতা রাখেন, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স বাড়বে। সো যারা পারেন অ্যান্সার করে দেবেন। অ্যান্সার করায় কেউ কৃপণতা করবেন না। অ্যান্সার করায় কৃপণতা করলে আপনার ওই জড়তা থেকেই যাবে। আপনি এই ভুলটা গিয়ে হচ্ছে নার্সিংয়ের পরীক্ষায় গিয়ে করবেন। ঠিক আছে, সেই পরীক্ষায় গিয়ে যেন না করেন, সেক্ষেত্রে এইখানে অ্যান্সার করতে হবে। সবাই অ্যান্সার করতেছে যে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, এটাকে স্বাভাবিক করে কে? ইনসুলিন। এটাকে স্বাভাবিক করে কে? ইনসুলিন। ঠিক আছে, তাহলে রক্তের গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক করাই হচ্ছে এর কাজ। তাহলে ডায়াবেটিস রোগীদের, যারা রোগে আক্রান্ত হয় ডায়াবেটিস রোগে, তাদের ক্ষেত্রে হচ্ছে ইনসুলিনটা ব্যবহার করা হয়, তাদের ক্ষেত্রে ইনসুলিনটা ব্যবহার করা হয়। আশা করি সবাই এই প্রশ্ন সম্পর্কে যতটুকু ধারণা নেওয়া সবাই নিতে পারছেন। কারো কোনো সমস্যা আছে আমাকে জানান, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানান। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। আমরা 3 থেকে 4টা কোশ্চেনের সলভ আমরা এখানে থেকে পেয়ে গেছি অলরেডি। কারো কোনো প্রশ্ন বুঝতে কিংবা কোনো ইনফরমেশন সম্পর্কে কম ধারণা থাকলে আমাকে দ্রুত জানান, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। দ্রুত জানাই দেন। নো প্রবলেম, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারি। 2 নম্বর প্রশ্ন দেখেন, মেহজাবিন আমাদের সাথে যুক্ত আছেন, মেহজাবিন মিশু, ধন্যবাদ মেহজাবিন। ক্লিয়ার, তারিন আক্তার বলছেন ক্লিয়ার, ধন্যবাদ। তামান্না বলছেন আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন। দেখেন, যারা হচ্ছে এখানে শিক্ষকতা করবে, যারা আপনাকে বোঝাতে আসবে, পড়াতে আসবে, তাদের দায়িত্বই হচ্ছে সুন্দরভাবে বোঝানো। আপনার দায়িত্ব হচ্ছে এখান থেকে সুন্দরভাবে বুঝে নেওয়া। ঠিক আছে,
সুন্দরভাবে বুঝে নেওয়া। সো আপনি না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে, না আর বুঝে গেলে হচ্ছে কি আমাকে জানাতে হবে যে আমি এটাকে সুন্দরভাবে বুঝতে পারছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? অপশন নাম্বার 1 ইন্টারফেরন, অপশন নাম্বার 2 ইনসুলিন, অপশন নাম্বার 3 গ্লুকোজ, অপশন নাম্বার 4 সবগুলো। দেখেন কে কে অ্যান্সার করতে পারেন, দ্রুত অ্যান্সার করে ফেলেন। কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? দ্রুত অ্যান্সার করেন। কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। কোনটি ক্যান্সার প্রতিরোধ করে? দ্রুত অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করেছেন, অনেকেই লেখছেন ইন্টারফেরন, সবাই ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারফেরন বলছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে ইন্টারফেরন হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। এবার যদি প্রশ্নটা করা হয়, ইন্টারফেরন একটি অ্যান্সার করেন। ইন্টারফেরন মূলত কি? শর্করা জাতীয় বস্তু, নাকি অকোষীয় প্রোটিন, নাকি হচ্ছে কোষীয় প্রোটিন? এটা কি অ্যান্সার হবে? আমরা জানলাম এটার অ্যান্সার হচ্ছে কোনটি ক্যান্সার প্রতিরোধ করে, আমরা জানলাম ইন্টারফেরন। এখন ইন্টারফেরনটা কি? ইন্টারফেরন কি আসলে দেখি তো, এটার অ্যান্সার করতে পারেন কিনা। আচ্ছা, এটা জানি না ভাইয়া, তাহলে আমি জানাই দেই। ইন্টারফেরন হচ্ছে প্রতিরক্ষামূলক অকোষীয় প্রোটিন। ঠিক আছে, কি পাইলাম আমরা? প্রতিরক্ষামূলক অকোষীয় প্রোটিন। ঠিক আছে, হ্যাঁ, এই তো একজন হচ্ছে অ্যান্সার করেছিল অকোষীয় প্রোটিন। থ্যাংক ইউ। প্রতিরক্ষামূলক অকোষীয় প্রোটিন অর্থাৎ এই জীবাণু যারা আছে, যারা হচ্ছে মানুষের শরীরে ক্ষতি করতে চায়, তাদের প্রতিরক্ষা করতে কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ইন্টারফেরন কি। ইন্টারফেরন হচ্ছে প্রতিরক্ষামূলক অকোষীয় প্রোটিন। ইন্টারফেরনের ফার্স্ট কাজ কি? ইন্টারফেরনের ফার্স্ট কাজ হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করা। কি করা? ক্যান্সার প্রতিরোধ করা। ইন্টারফেরনের আরও একটি কাজ আছে, সেটা থেকেও আপনাকে একটা কোশ্চেন করা যেতে পারে এবং সেই প্রশ্নটা আপনার জন্য আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে ইন্টারফেরন আর একটা যে কাজ করে সেটা হলো ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয়। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ভাইরাস এমন একটা জীব, সে হচ্ছে গিয়ে জীব অবস্থায় থাকতে পারে, জড় অবস্থায় থাকতে পারে। অর্থাৎ সে যখন পোষক দেহের বাইরে থাকবে সে নিষ্ক্রিয়, যখন সে পোষক দেহের ভিতরে প্রবেশ করবে সে হচ্ছে সক্রিয়। সে কেমন? সক্রিয়, সতেজ। তো ভাইরাস যখন তার রিসিপ্টর সাইট, পোষক দেহের ভিতরে তার রিসিপ্টর সাইটটাকে খুঁজে পায়, তখন সে সেখানে অ্যাডজাস্ট হওয়ার পরে ভাইরাসের প্রথম কাজ হচ্ছে সংখ্যা বাড়ানো। ঠিক আছে, সে সংখ্যা বাড়ায় দেয়, তার শরীরে অনেকগুলা সংখ্যা বাড়ায় দেয়। সংখ্যা বাড়ানোর ফলে তার কার্যকর ক্ষমতা ভাইরাসের বেড়ে যায়। তখন সে আস্তে আস্তে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গকে ড্যামেজ করে।
এইভাবে হচ্ছে মানুষকে সে দুর্বল করে, ঠিক আছে। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এর প্রথম কার্যক্রম। ভাইরাস যখন মানুষের শরীরে প্রবেশ করার পরে প্রথম কার্যক্রমটাই হচ্ছে সে সংখ্যায় বাড়াই দেবে, ঠিক আছে। সে এখানে গিয়া এই একটা পোষক দেহ, আমি হচ্ছে তার পোষক দেহ, আমার ভিতরে হচ্ছে গিয়া তার রিসিপ্টর একটা সাইড আছে একটা অঙ্গাণুর ভিতরে, সেখানে গিয়ে সে অ্যাডজাস্ট করার পরে সে সংখ্যায় বৃদ্ধি করে মানুষের বিভিন্ন অর্গানকে হচ্ছে ড্যামেজ করবে। এভাবেই হচ্ছে সে তার কার্যক্রমটাকে চালাবে। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হচ্ছে তার প্রথম কাজ। আর এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে বাধা প্রদান করে কে? ইন্টারফেরন। তাহলে আমরা মোট 3টা কোশ্চেন এখান থেকে জানলাম। এই একটা থেকে আমরা মোট 3টা কোশ্চেন জানলাম। কি? 1 নম্বরে, ক্যান্সার প্রতিরোধ করা কার কাজ? ক্যান্সার প্রতিরোধ করা হচ্ছে গিয়া ইন্টারফেরনের কাজ। ক্যান্সার প্রতিরোধ করা কার কাজ? ইন্টারফেরনের কাজ। এরপরে জানলাম যে ইন্টারফেরন মূলত কি। ইন্টারফেরন হচ্ছে একটা প্রতিরক্ষামূলক অকোষীয়, তার ভিতরে কোনো কোষ নাই, প্রতিরক্ষামূলক অকোষীয় এবং সে প্রোটিন জাতীয়, ঠিক আছে। কি জাতীয়? প্রোটিন জাতীয়। তাহলে আমরা এটার হচ্ছে গিয়া মূলত এটার যে ক্লাসিফিকেশন কিংবা হচ্ছে ডেফিনেশন আছে সেটাকে আমরা জেনে ফেলেছি। আমরা এরপরে জানলাম যে ভাইরাস ক্যান্সার প্রতিরোধের বাইরে আরও একটা কাজ করে যেটা আরও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে ভাইরাস যখন মানুষের দেহে প্রবেশ করবে, এই প্রবেশ করার পর তার ফার্স্ট কাজ হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা। এই সংখ্যা বৃদ্ধিতে বাধা দেওয়া হচ্ছে ইন্টারফেরনের কাজ। আশা করি সকলে সুন্দরভাবে বুঝতে পারছেন এবং নোট করতে পারছেন। 2 নম্বর প্রশ্নে কারো কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু দয়া করে জানাবেন। এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে। আশা করি এই 3টা প্রশ্নের অ্যান্সার আপনি দিয়ে আসতে পারবেন। প্রশ্ন আসতে পারে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয় কে? ইন্টারফেরন। প্রশ্ন আসতে পারে ক্যান্সার প্রতিরোধ করে কে? ইন্টারফেরন। প্রশ্ন আসতে পারে ইন্টারফেরন একটি কি প্রতিরক্ষামূলক অকোষীয় প্রোটিন। হ্যাঁ, যারা হচ্ছে গিয়া আমাদের পড়াটাকে বুঝতেছেন, বলতেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, নোট ডান, ধন্যবাদ। তারিন আক্তার ক্লিয়ার। হ্যাঁ, মানহা বলছে ক্লিয়ার। জেরিন বলছে নো প্রবলেম। এই কথাটাই আমরা শুনতে চাই, মূলত এই কথাটাই হচ্ছে গিয়ে আমরা শুনতে চাই যে বলবেন নো প্রবলেম। হ্যাঁ, যারা হচ্ছে আমাদের নিউরানের সাথে যুক্ত আছেন, যারা এখনও যুক্ত হতে পারেননি, যারা হচ্ছে আপনার বিভিন্ন ব্যস্ততা অসুস্থতার কারণে বাসায় বসেই হচ্ছে গিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনি কোন বই পড়বেন সেই নিয়ে আপনার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্বতা চলতেছে, তারা আমাদের দেখেন নিউরন পাবলিকেশন দ্বারা আপনারা দয়া করে লোগো দেখে বই নেবেন, যেখানে আমাদের লোগো এবং হচ্ছে আমাদের পরিচালকদের নাম লেখা আছে, যারা হচ্ছে বইটাকে লেখেন তাদের নাম দেয়া আছে। এইগুলোকে হচ্ছে গিয়ে দেখে যাচাই করে বই নেবেন। একটি বই সুন্দরভাবে যদি আপনি আয়ত্তে আনতে পারেন, আপনার হচ্ছে গিয়ে প্রিপারেশনের 100% প্রিপারেশন আপনি করতে পারবেন বাসায় বসে। সো যারা হচ্ছে এখনও আমাদের সাথে যুক্ত হননি অফলাইন অনলাইন, কিংবা যারা হচ্ছে ডিপ্রেশনে আছেন, এক ধরনের ডিপ্রেশন, যে কোন বই পড়বেন কি পড়বেন, আপনি ব্যস্ততা কিংবা অসুস্থতার কারণে অনলাইন অফলাইন কোথায় যুক্ত হতে পারেননি, একটা বই দরকার, সেক্ষেত্রে আপনারা দ্রুত নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের এই বইটাকে আপনারা নিতে পারেন। এই বইটা পড়ে হচ্ছে কি আপনার প্রিপারেশনটাকে গুছাতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে যারা হচ্ছে ইতিমধ্যে আমাদের থেকে বই নিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, যারা হচ্ছে অনলাইনে যুক্ত আছেন, প্রশ্ন করছেন বইটি কি পাঠানো হয়েছে, বইটি আপনার দ্রুত সময়ের মধ্যে হচ্ছে গিয়ে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। এবং আপনি বই পাওয়ার পরেই এটাকে দেখেই আপনার হচ্ছে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অনেকেই লেখছেন যে ডান, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কৃষিক্ষেত্রে কোন জীব প্রযুক্তি ব্যবহার করা হয়? কৃষিক্ষেত্রে কোন জীব প্রযুক্তি ব্যবহার করা হয়? দ্রুত অ্যান্সার করে দিবেন, আপনারা যারা পারেন দ্রুত অ্যান্সার করে দিবেন। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি, সেটা কৃষিক্ষেত্রে কোনটাকে ব্যবহার করা হয়? কৃষিক্ষেত্রে কোন বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিকে ব্যবহার করা হয়?
অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছেন, যারা না পারেন তারাও একটা অ্যান্সার করেন। সেক্ষেত্রে আপনার ভুল করলেই আপনার ভুলটাকে মনে থাকবে, আপনার উপকার হবে। ভুল করেন, ভুল করেই হচ্ছে মানুষ সফলতা পায়, ঠিক আছে? যারা জীবনে ভুল করে নাই, কোনো একটা ভুল যার জীবনে নাই, সে কখনো সফল হতে পারেনি। যুক্ত আছেন আমাদের সাথে রাসনা, ওয়ালাইকুম আসসালাম রাসনা। এস সুমাইয়া বলেছেন গ্রিন বায়োটেকনোলজি, জেরিন বলেছেন গ্রিন বায়োটেকনোলজি। অনেক সুন্দর অ্যান্সার করতে পারতেছেন, এটা দেখেও ভালো লাগতেছে যে আপনারা হচ্ছে গিয়া মোটামুটি ভালোই পড়াশোনায় আগাইছেন, ঠিক আছে? আশা করি আপনারা অনেক সুন্দর একটা জায়গায় পৌঁছাবেন। কৃষিক্ষেত্রে কোন জীব প্রযুক্তি ব্যবহার করা হয়? দ্রুত অ্যান্সার করে দিবেন। জীব প্রযুক্তি ব্যবহার করা হয়, অ্যান্সার করে দেন। হ্যাঁ, অ্যান্সার করে দেন। ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন। এখন আসেন আমরা একটু আলোচনায় ফিরি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলতে আমরা কি বুঝি? জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলতে আমরা বুঝি যে মানুষের কল্যাণে কোনো জীব অণুজীবের বিভিন্ন অংশ থেকে অংশে ট্রান্সফার করাইয়া তারপর হচ্ছে বৈশিষ্ট্যর হচ্ছে গিয়ে পরিবর্তন আনা হয়। বৈশিষ্ট্যর পরিবর্তন কেন আনা হয়? বৈশিষ্ট্যর পরিবর্তন আনা হয় মানুষের চাহিদাকে পূরণ করার জন্য। এই যে প্রযুক্তি, যেই প্রযুক্তির মধ্য দিয়া এই মানুষের চাহিদাকে পূরণ করার জন্য বিভিন্ন প্রাণীর দেহে ট্রান্সফার করানো হয়, জিনের ট্রান্সফার করানো হয় এবং বৈশিষ্ট্য ট্রান্সফার করাইয়া নতুন একটা জাত উৎপন্ন করা হয় যেটা মানুষের চাহিদা পূরণ করতে পারবে, সেটাই বলা হয় বায়োটেকনোলজি, ঠিক আছে? মনে করেন লোনা পানিতে যে ধানটা জন্মাবে সেটা হচ্ছে স্বাদু পানিতে জন্মাতে পারে না, ঠিক আছে? মিঠা পানিতে জন্মাতে পারে না। আবার মিঠা পানিতে যেই ধানটা জন্মায় সেটা হচ্ছে গিয়া লোনা পানিতে জন্মাতে পারে না। এখন যদি কেউ চিন্তা করে যে আমি লোনা পানির অঞ্চলে অবস্থান করি, সেখানে ওই ধানটা আমার প্রয়োজন যেটা মিঠা পানিতে হচ্ছে গিয়া জন্মায়, তখন সে এই লোনা পানির যে ধানটা আছে তার সাথে ওই স্বাদু পানির ধানের একটা বৈশিষ্ট্যর পরিবর্তন বা এক্সচেঞ্জ করবে। সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। এটা কেন করা হচ্ছে? মানুষের সুবিধার জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য। সো আমরা বলতে পারি যে মানুষের চাহিদা পূরণের জন্য জীবের বিভিন্ন অংশ পরিবর্তন এনে বা চারিত্রিক বৈশিষ্ট্যের ট্রান্সফার করে যদি একটা নতুন হচ্ছে চাহিদা সম্পূর্ণ জাতকে উৎপাদন করা যায়, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তিটা মোট 4টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা হয়? 4টি ক্ষেত্রে। কি কি? একটা হচ্ছে শিল্প ক্ষেত্রে, একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে, একটা হচ্ছে সামুদ্রিক বিভিন্ন ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে। মোট 4টি জায়গায় হচ্ছে গিয়া এটাকে ব্যবহার করা হয়। এবার প্রশ্ন আসছে যে কৃষি ক্ষেত্রে কোন জীব প্রযুক্তি ব্যবহার করা হয়? যারা অ্যান্সার করেছেন গ্রিন বায়োটেকনোলজি তাদের অ্যান্সার রাইট। যারা অ্যান্সার করেছেন গ্রিন বায়োটেকনোলজি তাদের অ্যান্সার রাইট। এবার আসেন যে বাকি যেগুলো আছে, বাকি যে 3টা আছে তাদের কাজ কি? এই রেড বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। কোথায় ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে। এবার যদি প্রশ্ন আসে যে চিকিৎসা ক্ষেত্রে কোন বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা কি হবে? রেড বায়োটেকনোলজি। কি হবে? রেড বায়োটেকনোলজি। আচ্ছা, এবার আসেন হোয়াইট বায়োটেকনোলজি কোথায় ব্যবহার করা হয়? হোয়াইট বায়োটেকনোলজি ব্যবহার করা হয় শিল্প ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন বস্তু বা বিভিন্ন জিনিস হচ্ছে গিয়া উৎপাদন করা হয়, এই ইন্ডাস্ট্রিয়াল কাজে বা শিল্প ক্ষেত্রে হচ্ছে গিয়া এটাকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হোয়াইট বায়োটেকনোলজি। আর ব্লু বায়োটেকনোলজিটাকে ব্যবহার করা হয় সামুদ্রিক ক্ষেত্রে। সামুদ্রিক বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে গিয়া এই ব্লু বায়োটেকনোলজিটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম বায়োটেকনোলজি কি। বায়োটেকনোলজি হচ্ছে মানুষের চাহিদা বা সুবিধার জন্য যদি কোনো বস্তু, কোনো প্রাণী, কোনো উদ্ভিদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যদি ট্রান্সফরমেশন বা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এবং মানুষের চাহিদা যাতে পূরণ হবে সেই রকম জাত উৎপাদন করা যায় যেই প্রযুক্তির মধ্য দিয়ে, সেটাকে বলা হয় জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এটা 4টা ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেড বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, হোয়াইট বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয় শিল্প ক্ষেত্রে, আর সামুদ্রিক বিভিন্ন মাছ, বিভিন্ন হচ্ছে গিয়া অণুজীবের ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্লু বায়োটেকনোলজি, এবং কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়
গ্রিন বায়োটেকনোলজি। আশা করি সকলে এই ক্লাসটার এই 4টা প্রশ্ন থেকে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে সবাই পারবেন। ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত জানান ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা শোনেন, আমি একটা কথা বলি আপনাদের। দেখেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একই সাথে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, সো এখানে অনেক ফ্যামিলির অনেক ভালো মন্দ মেন্টালিটির মানুষ থাকবে। আপনি আপনার কমেন্ট করার দিকে নজর দিবেন, আপনি কি পড়তেছেন, আপনাকে কি প্রশ্ন করা হচ্ছে। এক্সট্রা কমেন্ট যারা করে এবং এর অ্যান্সার দেওয়া আপনার দায়িত্ব না, ঠিক আছে। অনেক মানুষ থাকবে যারা বিভিন্ন প্রশ্ন করবে, উল্টাপাল্টা প্রশ্ন করবে, তারপর বিভ্রান্তি সৃষ্টি করবে, বিভিন্নভাবে খারাপ দিকে ইনফ্লুয়েন্স করবে। কোনো দরকার নেই আমাদের ওগুলো দেখার। আমাদের ফোকাস থাকবে বোর্ডের দিকে আর আমার মুখের দিকে। আমি কি বলতেছি, কি প্রশ্ন করতেছি সেটার আনসার করবেন, ঠিক আছে। বলেন আপনাদের এই 3 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা, দ্রুত বলে দেন। মেহেদি ভাই আমাদের সাথে যুক্ত আছে, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। হ্যাঁ, সুন্দর। এবার প্রশ্নটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশ আলাদা করা হয় তার নাম কি? ঠিক আছে, টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশটাকে আলাদা করা হয় তার নাম কি? অ্যান্সার করে দেন। ভাইয়া দেখেন তো, আনিশা একটা আইডিয়া আছে, ওটা দেখেন তো একটু। আনিশা একটা আইডিয়া আছে, ওই আইডিটা কার একটু দেখেন। দ্রুত অ্যান্সার করেন। টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশ আলাদা করা হয়। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করতেছেন মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট। ধন্যবাদ মনিয়া এ। হ্যাঁ, সুন্দর আমিনা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এইবার আসেন টিস্যু কালচারটা কি। টিস্যু কালচারটা হচ্ছে উদ্ভিদের যেইখান থেকে গিয়ে আমরা জীবাণুমুক্ত টিস্যুকে ব্যবহার করে, উদ্ভিদের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জীবাণুমুক্ত টিস্যুকে ব্যবহার করে অনেকগুলা চারা পেতে পারি। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে টিস্যু কালচার। সেই প্রক্রিয়াটার নাম কি? টিস্যু কালচার, ঠিক আছে। একটা টিস্যুর মাধ্যমে যদি আমি নতুন অণুচারা তৈরি করতে পারি, যেই প্রসেসের মাধ্যমে, যেই কালচারের মাধ্যমে, সেটাকে বলা হয় টিস্যু কালচার, ঠিক আছে। তাহলে এই টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশকে আলাদা করা হয় সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। সেটাকে কি বলে? সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। সেটাকে কি বলে? সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। সেটাকে কি বলে? সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। যারা 1 নাম্বারকে অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার রাইট। হ্যাঁ, টিস্যু কালচারের জন্য যেটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। অ্যান্সার হবে 1 এক্সপ্লান্ট, ঠিক আছে। এই অ্যান্সার হবে 1। টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশ আলাদা করা হয় তাকে এক্সপ্লান্ট বলে। হ্যাঁ, আচ্ছা, একজন বলছেন যে আমরা ইন্টারে পড়েছি। আচ্ছা, ইন্টারে যদি পড়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বলেন যে এই টিস্যু কালচারের মাধ্যমে যে চারাটা উৎপন্ন করা হয় তার নাম কি? টিস্যু কালচারের যে অঞ্চলটাকে আলাদা করা হয় তার নাম হচ্ছে এক্সপ্লান্ট। যে অঞ্চলটাকে আলাদা করা হয় তার নাম কি? এটা দ্রুত বলে দেন। দ্রুত বলে দেন যে টিস্যু কালচারের জন্য
যে অঞ্চলটাকে আলাদা করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে, এবং টিস্যু কালচারের মাধ্যমে যে অঞ্চলে মানে যে চারা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? দ্রুত বলে দেন। হ্যাঁ, অ্যান্সার কিন্তু আসতেছে অনুচারা, তাকে বলা হয় অনুচারা। তাহলে আমরা জানলাম যে এই কোশ্চেনটা আরও একভাবে হতে পারে, ঠিক আছে, আরও একভাবে হতে পারে। সেটা হচ্ছে টিস্যু কালচারের জন্য যে উদ্ভিদের যে অংশকে আলাদা করা হয় সেটাকে বলে এক্সপ্লান্ট, এবং নতুন চারাকে বলা হয়, নতুন যে চারা পাওয়া যায় এই টিস্যু কালচারের মাধ্যমে যে নতুন চারা পাওয়া যায় তাকে বলা হয় অনুচারা, তাকে বলা হয় অনুচারা। এবার আসেন আর একটা কোশ্চেন আমি আপনাকে জিজ্ঞেস করি, সেটাও অ্যান্সার করবেন, খুব ভেবেচিন্তে অ্যান্সার করবেন, যে একটি উদ্ভিদের কোন অংশকে টিস্যু কালচারের জন্য সবচেয়ে বেশি উপযোগী মনে হয়, অথবা একটি উদ্ভিদের কোন অংশ টিস্যু কালচারের জন্য সবচেয়ে বেশি উপযোগী? অ্যান্সার করেন, একটি উদ্ভিদের কোন অংশ টিস্যু কালচারের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়? আমাদের সাথে যুক্ত আছেন নাইমুল ইসলাম ভাইয়া, আমাদের সবার প্রিয় জিকে নাইম ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। দ্রুত অ্যান্সার করেন যে টিস্যু কালচারের জন্য উদ্ভিদের কোন অঞ্চলটা সবচেয়ে বেশি উপযোগী? এই তো নিলাম, নাজিয়ানা ফেরদৌসি, ও সবগুলোর অ্যান্সার করতে পারে, ধন্যবাদ। সেটা হচ্ছে মেরিস্টেম, সেটা হচ্ছে উদ্ভিদের শীর্ষ মুকুল। কোন জায়গাটা? শীর্ষ মুকুল। এই শীর্ষ মুকুলটা টিস্যু কালচারের জন্য সবচেয়ে জনপ্রিয় বা উপযোগী কেন? কারণ এই অঞ্চলটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিয়া অনেক বেশি পরিমাণে জীবাণুমুক্ত থাকে, অনেক বেশি কি থাকে? জীবাণুমুক্ত থাকে। জীবাণুমুক্ত থাকার কারণে এই অঞ্চলটাকে টিস্যু কালচারে ব্যবহার করতে সুবিধা হয়। এই জন্য মেরিস্টেম অথবা হচ্ছে শীর্ষ মুকুল অঞ্চল যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে উপযোগী। তাহলে আমরা কি কি প্রশ্ন পড়তে পারলাম এখান থেকে? টিস্যু কালচারের যে অঞ্চলকে টিস্যু কালচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কেটে, সে অঞ্চলটাকে বলা হয় এক্সপ্লান্ট, ঠিক আছে, সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। যেই নতুন চারা পাওয়া যায় তাকে বলা হয় অনুচারা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অনুচারা। এবং যদি বলা হয় যে কোন অঞ্চলটাকে সবচেয়ে বেশি উপযোগী বা সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগানো যায়, সেটা হচ্ছে মেরিস্টেম বা শীর্ষমুকুল, উদ্ভিদের শীর্ষমুকুল অঞ্চল। কারণ ওই অঞ্চলটা সব থেকে বেশি জীবাণুমুক্ত থাকে, সেই অঞ্চলটা বেশি সব থেকে জীবাণুমুক্ত থাকে। আশা করি এই প্রশ্নটা যদি এইখান থেকে যে এই তিনটা প্রশ্ন আমরা পড়লাম, এই তিনটা প্রশ্ন হচ্ছে গিয়ে যদি আমরা আসে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারবো। কারা কারা পারবেন অ্যান্সার করতে তারা দ্রুত জানাই দেন, দ্রুত জানাই দেন যে আমি পারবো। দ্রুত জানাই দেন আমি অ্যান্সার করতে পারবো, দ্রুত জানাই দেন আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাই। ব্যাকটেরিয়ার প্লাজমিড কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়ার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে, ইনসুলিন উৎপন্নর জন্য যেই টেকনোলজিটাকে ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়া সেটাকে প্লাজমিড কাটা হয় এবং প্লাজমিডের সেই কাটা অংশটাকে আবার অ্যাডজাস্ট করে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে পরিপূর্ণ করা হয়। এই ক্ষেত্রে দুইটা এনজাইম ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিডকে কাটার জন্য, আরেকটা হচ্ছে জোড়া লাগানোর জন্য। আপনারা দ্রুত অ্যান্সার করে দিবেন যে ব্যাকটেরিয়ার প্লাজমিড কাটার জন্য কোন এনজাইমকে ব্যবহার করা হয়। দ্রুত অ্যান্সার করে দেন কোন এনজাইমটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যান্সার করতেছে সবাই।
নাজিয়ানা ফেরদৌসি, তুমি একটুখানি ঘুরাই বলছো অ্যান্সারটাকে, তোমার কথা ঠিক আছে কিন্তু একটু ঘুরাই উল্টা হয়ে গেছে। ব্যাকটেরিয়ার প্লাজমিড কাটা হয়, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ব্যাকটেরিয়ার এই প্লাজমিডকে কাটার জন্য ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমকে ব্যবহার করা হয়। কোন এনজাইমকে ব্যবহার করা হয়? রেস্ট্রিকশন এনজাইমকে ব্যবহার করা হয়। এই রেস্ট্রিকশন এনজাইমটাকে ব্যাকটেরিয়ার প্লাজমিড কাটার জন্য ব্যবহার করা হয়, যেটাকে বায়োলজিক্যাল নাইফ বলা হয়। বায়োলজিক্যাল ছুরি বা নাইফ বলা হয়, ঠিক আছে। এটার আরেকটা নাম কি? বায়োলজিক্যাল ছুরি বা বায়োলজিক্যাল নাইফ, ঠিক আছে। এটাকে বায়োলজিক্যাল নাইফ বলা হয়। কাটার জন্য ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এনজাইম, কাটার জন্য ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এনজাইম, এবং জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়, কাটার জন্য ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এনজাইম, এবং জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়, জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় লাইগেস এনজাইম। জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় লাইগেস এনজাইম। জোড়া লাগানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? লাইগেস এনজাইম। আশা করি এটা থেকে যদি কোশ্চেন করা হয় সেটাও আপনারা পারবেন। এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিডকে কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেস্ট্রিকশন। আর যদি বলা হয় যে কোন এনজাইমকে ব্যাকটেরিয়ার কাটা প্লাজমিড অংশটাকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লাইগেস এনজাইম, সেটা হচ্ছে লাইগেস এনজাইম। আশা করি 5 নম্বর প্রশ্ন আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবো, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 6। হ্যাঁ, যারা হচ্ছে অ্যান্সার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিনোম সিকুয়েন্সি প্রয়োগ করেন? বাংলাদেশের কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিনোম সিকুয়েন্সি প্রয়োগ করেন? দ্রুত অ্যান্সার চাই, দ্রুত অ্যান্সার করতে হবে। দ্রুত অ্যান্সার করতে হবে। বাংলাদেশের কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিনোম সিকুয়েন্সি প্রয়োগ করেন? আচ্ছা, এইবার আসেন জিনোম সিকুয়েন্সি ব্যাপারটা কি। জিনোম সিকুয়েন্সি হচ্ছে যে একটি উদ্ভিদ হোক প্রাণী হোক, সেখানে তার যে ডিএনএর গঠন, ডিএনএর গঠনে যে নাইট্রোজেনাল বেস থাকে, এর একটা সারিবদ্ধতা আছে, ঠিক আছে, এর একটা সিকুয়েন্স আছে। এই সিকুয়েন্সটাকে বের করাই হচ্ছে জিনোম সিকুয়েন্সি, ঠিক আছে। সো এই সিকুয়েন্সটাকে সর্বপ্রথম বাংলাদেশে যিনি অ্যাপ্লাই করছেন, প্রয়োগ করছেন, তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। তার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। কি নাম? ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম। যারা হচ্ছে গিয়া অ্যান্সার করতে পেরেছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং যারা পারেননি তারা জেনে রাখেন যে বাংলাদেশে কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিনোম সিকুয়েন্সি প্রয়োগ করেছিলেন, তার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। আশা করি এখান থেকে এই প্রশ্নটা আপনারা যদি আসে সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। যারা এই প্রশ্ন সাজানো নিয়ে একটা প্রশ্ন কে জানে করছিল, তার অ্যান্সারটা আমি দিয়ে দেই। সেটা হচ্ছে আমাদের এখানে এই সাধারণ বিজ্ঞানের 4টা ক্লাস হয়েছে। এই 4টা ক্লাসে এই প্রশ্নটাকে সাজানো হয়েছে টোটাল বায়োলজি এবং হচ্ছে কি আপনাদের সাধারণ বিজ্ঞানের পদার্থ এবং রসায়ন থেকেও প্রশ্ন আসে। এর কিছু কিছু টপিক থেকে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, আসার উপযোগী, সেই প্রশ্ন থেকেই হচ্ছে কি আমাদের এই সেশনটা চলতে থাকে, লাইভ সেশনটা, ঠিক আছে। সো আপনাদের কাজ
ওইটা না যে কে প্রশ্ন সাজাইলো, কিভাবে সাজাইলো। আপনার কাজ হচ্ছে এই প্রশ্নগুলো উপযোগী কিনা এবং আপনি এই প্রশ্নের অ্যান্সারগুলো পারেন কিনা, এটাই হচ্ছে আপনার কাজ। আশা করি অপ্রাসঙ্গিক কমেন্ট করে এখানে এই পরিবেশটাকে নষ্ট করবেন না দয়া করে, ঠিক আছে? আপনারা খুবই ভদ্র এবং ভালো মানুষ, দয়া করে পরিবেশটাকে নষ্ট করবেন না। যারা হচ্ছে শিখতেছে তাদের শেখার সুযোগ করে দেন। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানীকে জীব প্রযুক্তির প্রবর্তক বলা হয়? কোন বিজ্ঞানীকে জীব প্রযুক্তির অর্থাৎ বায়োটেকনোলজির প্রবর্তক বলা হয়? দ্রুত অ্যান্সার করে দেন। কোন বিজ্ঞানীকে বায়োটেকনোলজির প্রবর্তক বলা হয়? এখানে আমি কিছু নিত্যদিনের হচ্ছে গিয়া মানে প্রতিদিন যারা ক্লাস করে এরকম মুখ দেখতে পাচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা হচ্ছে এই ক্লাসগুলো করে এবং আমি আশা করি যেই দিন হচ্ছে আপনাদের পরীক্ষার পরে রেজাল্ট দিবে তারা আমাদের মেসেজ করে বলবে যে ভাইয়া আপনাদের ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল এবং আমার চেষ্টা, আপনাদের চেষ্টা এবং আমার চেষ্টা দুইটার সফল মানে রেজাল্ট হচ্ছে আমি আল্লাহর রহমতে চান্স পেয়েছি। অ্যান্সার করতেছে, অ্যান্সারের ভিতরে অনেক ভিন্নতা দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ লিখতেছে সিটাকে অ্যান্সার করতেছে। রওশন আরা মলি, তোমার অ্যান্সার দেখা হচ্ছে, সমস্যা নেই। সিটাকে যারা অ্যান্সার করতেছে অনেকেই হচ্ছে সিকে অ্যান্সার করছে। হ্যাঁ, আসলে এটার অ্যান্সার হবে বায়োটেকনোলজি কিংবা জীব প্রযুক্তি কথাটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেছেন তার নাম হচ্ছে কার্ল এরেকি। তার নাম কি? কার্ল এরেকি, ঠিক আছে? বায়োটেকনোলজিকে সর্বপ্রথম যিনি ব্যবহার করছেন তার নাম হচ্ছে কার্ল এরেকি। কি নাম? কার্ল এরেকি। তাহলে অ্যান্সার হবে কার্ল এরেকি, ঠিক আছে? যারা এই বিষয়ে আগে জানতেন না যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করছেন, তারা জেনে নেন যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি ব্যবহার করছেন কার্ল এরেকি, ঠিক আছে? এবার যারা হচ্ছে সিটাকে অ্যান্সার করছেন, রবার্ট ব্রাউন, এই রবার্ট ব্রাউনের বায়োলজি বা জীববিজ্ঞানে এর অবদান আছে কোথায়, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করেন যারা জানেন যে রবার্ট ব্রাউনের বায়োলজিতে কোথায় অবদান আছে, একটু অ্যান্সার করে দেন যে বায়োলজিতে রবার্ট ব্রাউনের কোথায় মানে অবদান আছে। বলেন কোথায় অবদান আছে? রবার্ট ব্রাউনের অবদান কোথায়? এই তো উত্তম কুমার পেরেছে। সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করছে। কোষের নিউক্লিয়াসের আবিষ্কারক বলা হয় রবার্ট ব্রাউনকে, ঠিক আছে? কোষের নিউক্লিয়াসের আবিষ্কারক বলা হয় রবার্ট ব্রাউনকে। কোষের নিউক্লিয়াসের আবিষ্কারক বলা হয় কাকে? রবার্ট ব্রাউনকে, ঠিক আছে? তাহলে আমরা জেনে রাখবো যে আমরা যারা এই সিটাকে 3 নাম্বারটাকে অ্যান্সার করেছিলাম তাদের অ্যান্সার ভুল। অ্যান্সার হবে কার্ল এরেকি। কার্ল এরেকি সর্বপ্রথম বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি কথাটাকে বলেছেন এবং রবার্ট ব্রাউন তার অবদান আছে কোষের নিউক্লিয়াসকে আবিষ্কার করার ক্ষেত্রে। কোষের নিউক্লিয়াসকে আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, ঠিক আছে? আশা করি এরপরে আমরা এই ভুলটা আর করবো না। ঠিক আছে, এরপরে আমরা আর এই ভুলটাকে করব না। কোষের নিউক্লিয়াসকে আবিষ্কার করছে রবার্ট ব্রাউন।
পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে টিস্যু কালচারের কালচার মিডিয়ামের পিএইচ মান কত? টিস্যু কালচারের কালচার মিডিয়ামের পিএইচ মান কত? দ্রুত অ্যান্সার করে দেন, দ্রুত অ্যান্সার করে দেন। টিস্যু কালচারের কালচার মিডিয়াম, খেয়াল করবেন এই টিস্যু কালচারটা যখন করা হয় তখন একটা পুষ্টিমানের কালচার মিডিয়াম তৈরি করা হয়, যেখানে টিস্যুগুলোকে স্থানান্তর করা হবে, যেখানে টিস্যুগুলোকে রাখা হবে এবং সেখান থেকে আমরা অনুচারাটাকে পাবো। সো এই পুষ্টিগুণ সম্পন্ন কালচার মিডিয়ামটাকে করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। সেটাকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অটোক্লেভে রাখতে হবে, ঠিক আছে। এরপরে সেটাকে একটা নির্দিষ্ট পিএইচ মানের মধ্যে হতে হবে, সেখানে যে কালচার মিডিয়ামটা তৈরি করা হবে সেটা একটা নির্দিষ্ট পিএইচ মান থাকবে। সো এটার পিএইচ মান কত হতে হবে? টিস্যু কালচারের পিএইচ মান কত হবে? দ্রুত অ্যান্সার করেন। টিস্যু কালচারের পিএইচ মান কত হবে? হ্যাঁ, যারা হচ্ছে অ্যান্সার করতে পেরেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। অ্যান্সার করবেন, অ্যান্সার করে হচ্ছে গিয়ে আপনার ভুলটাকে সেরে নেবেন। যারা ভুল অ্যান্সার করছেন তারাও সেরে নেবেন। এটার অ্যান্সার হচ্ছে 5.5 থেকে 5.8। টিস্যু কালচারের কালচার মিডিয়ামের যে হচ্ছে গিয়ে পিএইচ মান সেটা হচ্ছে 5.5 থেকে 5.8। এবার আপনারা বলেন যে 5.5 থেকে যে এই 5.8 পর্যন্ত পিএইচ মান যার, সে অ্যাসিড ক্ষার ধর্মের কোন ধর্মে আছে? অ্যাসিড নাকি ক্ষার? তার ধর্মটা কেমন? সে কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? এটা অ্যান্সার করেন তো। যার পিএইচ মান 5.5 থেকে 5.8 তার ধর্মটা কেমন? সে কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? দ্রুত অ্যান্সার করে দেন, দ্রুত অ্যান্সার করে দিবেন। সবাই অ্যান্সার করতে পারতেছে, কারো কারো একটু ভুল আছে। এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অম্ল বা অ্যাসিড, অম্ল বা অ্যাসিডিক, অম্লীয় বা অ্যাসিডিক, ঠিক আছে। এর ধর্ম হচ্ছে অ্যাসিড। যারা এখনো ক্লিয়ার না তারা জেনে রাখবেন পিএইচ যে হচ্ছে গিয়া মানটা আছে সেটা 0 থেকে 6.9 এই পর্যন্ত হচ্ছে অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। যার 7 সে হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ। যার 7.1 থেকে 14 তারা হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে। তারা কেমন? ক্ষারীয়। যেহেতু এর পিএইচ মান হচ্ছে 5.5 থেকে 5.8, সো তারা হচ্ছে অম্লীয় ধর্মী বা অ্যাসিডিক ধর্মী, ঠিক আছে। ক্ষার হবে না, ঠিক আছে। আমরা আশা করি এই বিষয়টা সূক্ষ্মভাবে খেয়াল করে হচ্ছে গিয়ে এটাকে আমরা পরবর্তীতে পারবো। যদি বলা হয় যে টিস্যু কালচারে টিস্যু কালচার যে কালচার মিডিয়াম তৈরি করা হয় সেই কালচার মিডিয়ামের কত তাপমাত্রায় রাখতে হয়, সেটা হবে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সবাই ক্লিয়ার কিনা বলেন? 8 নাম্বার প্রশ্ন নিয়ে কারো কোথাও ঝামেলা আছে কিনা দ্রুত জানিয়ে দেন। 8 নাম্বার প্রশ্ন নিয়ে কারো কোথাও ঝামেলা আছে কিনা দ্রুত জানিয়ে দেন। এর সাথে জানাবেন আমরা যে প্রতিনিয়ত আপনাদের এই ক্লাসগুলোকে নেই সেক্ষেত্রে আপনাদের উপকার হয় কি না এটা একটু জানাই দেন, যে আপনারা উপকৃত হন কিনা, আমাদের এই ক্লাসগুলো দ্বারা আপনারা উপকৃত হন কিনা। ময়নামণি বলছে 121 ডিগ্রি হচ্ছে গিয়া সেলসিয়াস তাপমাত্রা, 15 পাউন্ড চাপ এবং 20 মিনিট সময় ধরে সেটাকে রাখতে হয়। হ্যাঁ, সুন্দর, ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারি। অবশ্যই উপকার হয়, হ্যাঁ ধন্যবাদ। আপনাদের এই উপকারের যাত্রাটা হচ্ছে আমাদের থেকে অব্যাহত থাকবে, ঠিক আছে। আর আপনারা প্রতিনিয়ত আমাদের এই ক্লাসটা যখনই ফ্রি ক্লাস পেয়ে যাবেন, যখনই পেইড ব্যাচের ক্লাস দেওয়া হবে, যারা হচ্ছে পেইড ব্যাচে যুক্ত আছেন দ্রুত ক্লাস করবেন, এবং যারা এখনও কনফিউশনের মধ্যে আছেন আপনারা পেইড ব্যাচে যুক্ত হবেন কি হবেন না, ঠিক আছে, আমাদের স্পেশাল এই পেইড ব্যাচে আপনাদের পূর্ণাঙ্গ হচ্ছে গিয়ে প্রস্তুতি দেওয়া হবে। যারা ভর্তি হননি, যারা ভর্তি হতে অনেক ইচ্ছুক কিন্তু কনফিউশন কাজ করে, ভর্তি হয়ে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। অ্যান্সার করেন, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? 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 দ্রুত অ্যান্সার করে দেন। হ্যাঁ, অনেকেই হচ্ছে অ্যান্সার করে দিয়েছে যে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, ব্লুপ্রিন্ট মানে নীল নকশা, ঠিক আছে, এই নীল নকশা বা ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে। কাকে বলা হয়? জিনোমকে। এইটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার করেছে যে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে। এবার আমি একটা প্রশ্ন করি, এই চারটা অপশন থেকে হচ্ছে গিয়ে আপনারা অ্যান্সার করবেন। মাস্টার মলিকিউল বলা হয় কাকে? মাস্টার মলিকিউল বলা হয় কোনটাকে? এই চারটার ভিতর থেকে মাস্টার মলিকিউল বলা হয় কাকে? ঠিক আছে, আমরা একটা পাইলাম, সেটা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট বা নীল নকশা, সেটা বলা হয় জিন। একত্রিত সেটাকে বলা হয় জিনোম, ঠিক আছে। এবার যদি বলা হয় মাস্টার মলিকিউল বলা হয় কাকে, যারা যারা অ্যান্সারটা পারেন দ্রুত অ্যান্সার করে দিবেন, কারণ এখানে মাস্টার ব্লুপ্রিন্টের জায়গায় তো মাস্টার মলিকিউল আসতে পারে, সো আমাকে জানতে হবে, ঠিক আছে। মাস্টার মলিকিউল বলা হয় কাকে? হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ রাইট অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, সুন্দর। কাজী আরিয়ান, ধন্যবাদ তোমাকে। মণি সরকার বলছেন জিনোম, ধন্যবাদ। মেহজাবিন মিশু বলছেন ডি। ডি হবে না আপু। আনিশা বলছেন ডিএনএ, ধন্যবাদ আনিশা। ঠিক আছে, মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএকে, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে আমরা যেই প্রশ্নটাকে সলভ করতেছি তার আশেপাশে কোনো প্রশ্ন আছে কিনা। যদি বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে, সেটা হচ্ছে জিনোম। যদি বলা হয় মাস্টার মলিকিউল বলা হয় কাকে, সেটা হবে ডিএনএ। যারা ক্রোমোজোম লিখছিলেন তারা জেনে রাখেন মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএকে, আর মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে। দুইটা একটু সুন্দরভাবে খেয়াল করবেন, এই দুইটা থেকে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে প্রশ্ন আসে, সেটা হোক মেডিকেল, সেটা হোক নার্সিং, সেটা হোক ভার্সিটি, ম্যাক্সিমাম জায়গায় এই দুইটা থেকে একটা কোশ্চেন দেওয়া হয়। সো এই দুইটাকে আমাকে সুন্দরভাবে আয়ত্তে আনতে হবে। এক নম্বরে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে, আর মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএ কে, ঠিক আছে। মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএ কে। আশা করি সকলে হচ্ছে গিয়া এই অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে কারো কোনো ঝামেলা আছে? 9 নম্বর প্রশ্ন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, ধন্যবাদ, নো প্রবলেম। তার মানে হচ্ছে আপনারা আশা করি এখান থেকে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। এবার অ্যান্সার করেন 10 নম্বর প্রশ্ন। টিস্যু কালচারের জনক বলা হয় কাকে? টিস্যু কালচারের জনক বলা হয় কাকে? টিস্যু কালচারের জনক বলা হয় কাকে? টিস্যু কালচারের জনক বলা হয় কাকে?
এইবার হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার আসতেছে কার্ল এরিকি। কিন্তু কার্ল এরিকি আমরা দেখেছিলাম আমাদের আর একটা প্রশ্ন আমরা যখন সলভ করছিলাম দেখছিলাম যে কার্ল এরিকি ইনি হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তক। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি কথাটির প্রবর্তকের নাম হচ্ছে কার্ল এরিকি। ঠিক আছে, কার্ল এরিকির কাজ কি? তিনি হচ্ছে হাঙ্গেরির একজন বিজ্ঞানী, ঠিক আছে, সেইখানের একজন বিজ্ঞানী, এবং তিনি সর্বপ্রথম জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কথাটাকে উল্লেখ করেছেন। ঠিক আছে, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি কথাটাকে উল্লেখ করেছেন। তার মানে কার্ল এরিকি হবে না। যদি প্রশ্নটা থাকতো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তককে, সেক্ষেত্রে হয়তো কার্ল এরিকি, সেক্ষেত্রে কি হয়তো কার্ল এরিকি। এখন প্রশ্নটা হচ্ছে টিস্যু কালচারের জনককে বা টিস্যু কালচার কে আবিষ্কার করেছেন? টিস্যু কালচারটাকে আবিষ্কার করছেন বিজ্ঞানী হ্যাবারল্যান্ড। ওনার নাম কি? বিজ্ঞানী হ্যাবারল্যান্ড। তাহলে আমরা জানলাম যে 4 নাম্বার হবে না, কারণ কি? 4 নাম্বার যিনি আছেন তিনি জীব প্রযুক্তিটাকে সর্বপ্রথম বা বায়োটেকনোলজি শব্দটাকে সর্বপ্রথম ব্যবহার করেছেন। তাহলে অ্যান্সার পেলাম কত? অ্যান্সার পেলাম 2। অ্যান্সার 2 বিজ্ঞানীর নাম কি? হ্যাবারল্যান্ড। তিনি কি করছেন? তিনি এই টিস্যু কালচারটাকে সর্বপ্রথম মানুষের কাছে উপস্থাপন করছেন। ঠিক আছে, এইবার আসো যারা হচ্ছে মর্গান কথাটা লেখছো, তারা বলো যে মর্গানের অবদান কোথায়? এই বায়োলজির ক্ষেত্রে মর্গানের অবদান কোথায়? এই মর্গানের ফুল নাম হচ্ছে থমাস হান্ট মর্গান। ঠিক আছে, এই থমাস হান্ট মর্গান জীববিজ্ঞানের কোন শাখায় বা কোন জায়গায় হচ্ছে অবদান রাখছে? কেউ বলতে পারেন? যারা পারেন অ্যান্সার করে দেন যে থমাস হান্টের মর্গানের কাজ কোথায়, কি কাজ করেছিল বলেন। ধন্যবাদ শাওন, ড্যামরা থেকে দেখতেছে, ধন্যবাদ বন্ধু। টিস্যু কালচারের জনক বলা হয় হ্যাবারল্যান্ডকে, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কথার প্রবর্তক হচ্ছে কার্ল এরিকি। তাহলে এই মর্গান বা থমাস হান্ট মর্গানের কাজ কি? দ্রুত অ্যান্সারটা চাই, একটু অ্যান্সার করে দেন। একটা মানুষ অ্যান্সার করেন, একটা পাবলিক অ্যান্সার করে দেন। সাহস করে একটা পাবলিক, হ্যাঁ মনে আসতেছে না। ঠিক আছে আদল, এখনই পারবা তুমি। ট্রাই করেন দ্রুত। এই তো পাওয়া গেছে। জেসমিন আক্তার বলছেন ক্রসিং ওভার। ঠিক আছে, এই ক্রসিং ওভার আমরা যে মিওসিস অনে দেখছিলাম যে প্যাকাইটিন দশায় ক্রসিং ওভারটা হয়, এই ক্রসিং ওভারটাকে আবিষ্কার করছেন থমাস হান্ট মর্গান। আমরা যখন একটা এমসিকিউর 4টা অপশন পড়ব আমরা শিখে নেব যে এখানে আরও কিছু ইনফরমেশন আছে কিনা। তাহলে আমরা এখান থেকে 3টা কোশ্চেনের সলভ করতে পারবো। 3টা কোশ্চেন কি? এই থমাস হান্ট মর্গানের বিজ্ঞানের কোন শাখায় হচ্ছে কি অবদান আছে, সেটা হচ্ছে ক্রসিং ওভারটাকে আবিষ্কার করছেন হ্যাবারল্যান্ড। টিস্যু কালচারের জনক বলা হয় কার্ল এরিকি, তাকে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির জনক বলা হয়। ঠিক আছে, যারা ক্রসিং ওভার বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাছে থাকলে হয়তো বা পুরস্কৃত করা যেত, যদিও দূরে, তাদের জন্য শুধু দোয়া থাকলো আপনারা ভালোভাবে সুস্থভাবে আপনাদের এই এডমিশন যাত্রাটাকে উপভোগ করেন। দোয়া রইল। একজন বলছে আদল ইসলাম বলছেন ক্রসিং ওভারটাকে একটুখানি বুঝাই বলেন। ক্রসিং ওভার হচ্ছে মিওসিস অন প্রক্রিয়ায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এইরকম অংশের বিনিময়, অংশের বিনিময় হয়, এখানে কায়াজমা তৈরি হয় এবং এই অঞ্চলটা ভেঙে যায়। ঠিক আছে, এদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটার একটা থেকে আরেকটা ট্রান্সফার হয়, এটাকেই মূলত বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কোষ বিভাজন নিয়ে যেদিন আলোচনা করব সেদিন হচ্ছে গিয়ে আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের 10 নম্বর প্রশ্ন থেকে যদি 3টা প্রশ্ন করা হয় তাহলে আমরা পারবো। মর্গানের কাজ ছিল কোথায়? ক্রসিং ওভারে। হ্যাবারল্যান্ড হচ্ছে টিস্যু কালচার এর জনক। এরপরে হচ্ছে কার্ল এরিকির কাজ হচ্ছে কি? তিনি হচ্ছে গিয়া জীব প্রযুক্তি কথাটার
প্রবর্তক। আশা করি সকলে আমরা সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চলে যাই। আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে দ্রুত আমরা শেষ করে দেব, এখনই ক্লাসটাকে দ্রুত শেষ করে দেব। আজকে যারা এই ক্লাসটা করেছেন আশা করি আপনারা আপনাদের পরীক্ষায় অনেকগুলো অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দ্রুত বলে দেন যে আপনাদের 11 নম্বরে প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? অ্যান্সার করেন। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করে দেন। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? হ্যাঁ, অ্যান্সার করা শুরু হয়ে গেছে। দ্রুত 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 আমাদের সাথে যুক্ত আছে গোলাম মাওলা রনি, ধন্যবাদ বন্ধু। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? কার্বনের পরিমাণ কত? দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, যারা হচ্ছে সিটাকে অ্যান্সার করেছেন তারা হচ্ছে তাদের অ্যান্সারটা রাইট। তাদের অ্যান্সার কি? তাদের অ্যান্সার হচ্ছে রাইট। ঠিক আছে, বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ হচ্ছে 0.03। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? 0.03। এইবার আসেন আমরা বাকি যে 3টা অপশন আছে এইটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, বলেন তো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে কোনটা? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে কে? একটু অ্যান্সার করেন। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে কে? বলেন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাসটাকে? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাসটাকে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। আমরা খুব দ্রুতই ক্লাসটাকে শেষ করে দেবো, অন্যান্য সাবজেক্টগুলো আপনাদের পড়তে হবে। ঠিক আছে, আশা করি আপনি যতটুকু সময় এখানে দিয়েছেন কোনোভাবেই এই সময়টুকু ব্যয় হয়নি, সময়টুকু কাজে লাগছে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করেন। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কত? সেটা হচ্ছে অ্যান্সার 3, অর্থাৎ 0.03। ঠিক আছে, তাহলে এবার অ্যান্সার করেন যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে কে? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন। কি পরিমাণ থাকে? 78.09। আর 78.09 পরিমাণ হচ্ছে গিয়া কি থাকে? নাইট্রোজেন থাকে। তাহলে প্রশ্নটা যদি এইরকম হইতো বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত, তাহলে হচ্ছে গিয়ে আমরা অ্যান্সার করতে পারতাম। তাহলে অ্যান্সার হতো কি? আর এই 78.09। ঠিক আছে, 09। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ বায়ুমণ্ডলে পাওয়া যায়। এবার আসুন বায়ুমণ্ডলে 0.90 এই পরিমাণে কোন পদার্থটা পাওয়া যায়? কোন গ্যাসীয় পদার্থটাকে পাওয়া যায়? 0.90 এই পরিমাণে কোন গ্যাসীয় পদার্থটাকে পাওয়া যায়? কোন গ্যাসীয় পদার্থটাকে পাওয়া যায়? 2 নম্বর অপশনের যে মানটা আছে এই পরিমাণ গ্যাসীয় পদার্থ পাওয়া যায় বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় পদার্থকে? দ্রুত অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। বায়ুমণ্ডলে এই অনেকেই লিখতেছে অক্সিজেন। এটিকে অক্সিজেন হবে? এটা হবে আর্গন। আর্গন পাওয়া যায় 0.90 পরিমাণ। আর এই 20.909 এইটা পাওয়া যায় অক্সিজেন। এতটুকু পাওয়া যায় অক্সিজেন। তাহলে আমরা এই 4টা অপশন থেকে যদি প্রশ্ন আসে সুন্দরভাবে লিখে দিতে পারবো। বায়ুমণ্ডলে
কি কি থাকে, কোন কোন গ্যাস থাকে? পাওয়া যায় নাইট্রোজেন, আর্গন, এরপরে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইডের কার্বন, কার্বন ডাইঅক্সাইডের কার্বন, এরপরে পাওয়া যায় অক্সিজেন। ঠিক আছে, তাহলে কি পরিমাণ থাকে এখানে আমরা দেখতে পেলাম বায়ুমণ্ডলে ও নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণ থাকে। কে থাকে সবচেয়ে বেশি? নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে। এবং কত পরিমাণ থাকে? নাইট্রোজেন থাকে 78.09%, 78.09%। 0.90% থাকে হচ্ছে গিয়া আর্গন, 0.03% থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কার্বন, আর 20.09% থাকে অক্সিজেন। তাহলে প্রশ্নটাকে বুঝতে হবে, আপনারা যারা হচ্ছে গিয়া অক্সিজেন লিখছিলেন তাদের সকলের ভুল হয়েছে। এই ভুলটাকে নেক্সট টাইম আর করা যাবে না। আপনারা এখনই নোট করে নেবেন এবং পরবর্তীতে খেয়াল করে অ্যান্সার করবেন। ঠিক আছে, কি হবে? এই সবচেয়ে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন, এরপরে সবচেয়ে এই যে 0.9%, 90, এই থাকে, এই পরিমাণ থাকে আর্গন, এই পরিমাণ থাকে কার্বন ডাইঅক্সাইডের কার্বন, আর এই পরিমাণ থাকে অক্সিজেন। পারা যাবে? 11 নম্বর পারা যাবে? ঠিক আছে, পারা যাবে, আশা করা যায় পারা যাবে। এই ইনফরমেশনগুলোকে নোট করে বারবার বারবার হচ্ছে গিয়ে আমাদের পড়তে হবে। যদি পড়েন তাহলে হচ্ছে গিয়া আপনারা পারবেন। ক্লাস আর 3 থেকে 4টা এমসিকিউ পরেই আমরা শেষ করে দেবো। যারা এতক্ষণ আমাদের সাথে আছেন ধৈর্য ধরে, আর 5 থেকে 10টা মিনিট হচ্ছে গিয়ে থাকেন, আশা করি আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এইবার আসেন, এখান থেকেও কোশ্চেন করা হয়। কোন স্তর, বায়ুমণ্ডলের 4টি স্তর আছে, এই স্তরের কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান থাকে? ওজোন গ্যাস কোথায় অবস্থান করে? দ্রুত অ্যান্সার করে দেন, দ্রুত অ্যান্সার করে দেন। কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান? কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান? আমরা আর 3টা এমসিকিউ পড়াবো, 3টা এমসিকিউ, 15টা এমসিকিউ থেকে আশা করি আপনারা মিনিমাম 50টা এমসিকিউ পড়তে পারছেন আজকে। এই 50টা এমসিকিউ যখন আসবে এবং যারা নোট করেছেন যখন নোটগুলোকে দেখবেন, তখনই দেখবেন যে হচ্ছে কি আপনি অনেক ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে গিয়ে অ্যান্সার করতে পারতেছেন। কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান? কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান? হ্যাঁ, অ্যান্সার করতেছে সবাই, দ্রুত অ্যান্সার করে দেন, অ্যান্সার করে দেন। কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান? ঠিক আছে, বায়ুমণ্ডলের সবচেয়ে কাছের, ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের যে স্তরটা সেটা হচ্ছে একেবারে নিকটবর্তী যেটা, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, সেটার নাম কি? ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এর পরবর্তী যেটা আছে সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানেই ওজোন গ্যাসের এই স্তরটা থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার এই অঞ্চলটা, যেটা হচ্ছে গিয়া ওজোন স্তর অবস্থান করে। আর যদি বলা হয় সবচেয়ে কাছের, ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের কে, সেটা হবে ট্রোপোস্ফিয়ার। সেটা হবে কি? ট্রোপোস্ফিয়ার। যারা এ অ্যান্সার করেছিলেন তাদের অ্যান্সারটা ভুল। ঠিক আছে, তাদের অ্যান্সারটা ভুল, তারা অ্যান্সারটাকে সঠিক করে নেন। এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর কোথায় অবস্থান করে? ওজোন স্তর অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর সবচেয়ে যদি প্রশ্নটা এমন হইতো সবচেয়ে কাছের কে, সবচেয়ে কাছের হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। 13 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? দ্রুত অ্যান্সার করেন। 13 নম্বরে কি হবে? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? সবাই একসাথে ভুল হচ্ছে গিয়ে অ্যান্সার দিতেছে।
পানি কই, পানি পানি। এইটা হবে, অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। যিনি 13 বি বলছেন তার অ্যান্সার রাইট, স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে প্রশ্নটা যদি আরেকভাবে করা হয়, যদি বলা হয় ক্ষুব্ধ অঞ্চল কোনটাকে বলা হয়, ঝড় বৃষ্টির উদ্রেক কোথায় হয়, সেইটা হবে ট্রোপোস্ফিয়ার। সেইটা কি হবে? ট্রোপোস্ফিয়ার। খেয়াল করবেন, এইটা হচ্ছে অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার, শান্ত মণ্ডল। এখানে ওজোন স্তর অবস্থান করে। এইখানে ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো হয় না। যদি প্রশ্ন করা হয় কোন স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত হয়, তাইলে হবে ট্রোপোস্ফিয়ার। খেয়াল করবেন প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। এইখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, কেন বলা হয়? কারণ হচ্ছে এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি নাই, অবস্থান নাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় ঝড় বৃষ্টি ইত্যাদি কোন জায়গায় পাওয়া যায়, সেটা হবে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এই ভুলটা আর নেক্সট টাইম করা যাবে না, এই ভুলটাকে নেক্সট টাইম আর করা যাবে না। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটার অ্যান্সার করেন 14 নাম্বার। দেখি কে কে অ্যান্সার করতে পারেন, দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত। 14 নাম্বার, এই প্রশ্নটা সবাই পারবেন আশা করি। ঝড় বৃষ্টি বজ্রপাত কোন অঞ্চলের বা কোন স্তরে হয়, দ্রুত অ্যান্সার করে দেন। দেখি এইটার অ্যান্সার কারা কারা পারে। আর একটা প্রশ্ন আছে, আমরা এটা পরেই হচ্ছে কি আজকের মতো বিদায় নেব। দ্রুত অ্যান্সার করেন, ঝড় বৃষ্টি বজ্রপাত কোন স্তরে হয়। খেয়াল করবেন আপনাদের এই যে ঝড় বৃষ্টি অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর, তারপর হচ্ছে গিয়া যে দুইটা এনজাইমের নাম আজকে আমরা পড়লাম, রেস্ট্রিকশন আর লাইগেস এনজাইম। ঠিক আছে, এই সব বিষয় থেকে প্রতি বছর কোশ্চেন আসে, সেটা হোক বিসিএস, সেটা হোক বিএসসি নার্সিং, সেটা হোক ডিপ্লোমা, সেটা হোক ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। প্রত্যেকটা ক্ষেত্রেই এইগুলো হচ্ছে সিলেক্টিভ একটা জায়গা যেখান থেকে প্রতিবার কোশ্চেন আসি। সো এই বিষয়গুলোকে একটু খেয়াল করে হচ্ছে গিয়ে আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করে নিতে হবে যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, এই স্তরগুলোর কোনটার কি কাজ। যেমন আমরা দেখলাম প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম স্তরের নাম কি, ট্রোপোস্তর, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ারের হচ্ছে গিয়া সর্বপ্রথম এবং সবচেয়ে কাছের, ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছে কে, ট্রোপোস্ফিয়ার। এইটাকে এখানে কি হয়, এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি হয়। এরপরে প্রশ্ন আসতে পারে যে শান্তমণ্ডল কাকে বলা হয়, শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়, কারণ এইখানে ঝড় বৃষ্টি বজ্রপাত নাই। ওজোন স্তর কোথায় অবস্থান করে, ওজোন স্তর অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই বিষয়গুলোকে আমাকে সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রতিবারে একটা কোশ্চেন আসি। ঠিক আছে, তাহলে দ্রুত অ্যান্সার করে দিয়েছেন, অ্যান্সার করে দিয়েছেন, সকলকে ধন্যবাদ। যে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়া, অ্যান্সার হবে গিয়া ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ এইখানে ঝড় বৃষ্টি ইত্যাদি বজ্রপাত ইত্যাদি হচ্ছে গিয়ে এই স্তরে উদ্রেক হয়। এবং এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী, ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী। এটাও প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী কে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা এখনই ক্লাসটাকে শেষ করে দেব। যারা ক্লাসটাকে শেয়ার করেননি তারা যদি লাস্টে এখানে ক্লাসটা করে থাকেন, শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। টাইম লাইনে রেখে দিতে হলে মানে রাখলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতেও ক্লাসটাকে দেখতে পারবেন। ঠিক আছে, আপনার বন্ধুরা দেখতে পারবে। সো শেয়ার করে আমাদের সাথে থাকুন, ক্লাসটা এখনই শেষ করে দেব। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, দ্রুত অ্যান্সার করে দিবেন। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, লাস্ট প্রশ্ন। এই যারা এখনো মেবির মধ্যে আছে যে 3 হবে মেবি, কি হচ্ছে
রুবাইয়া, এরকম আরও অ্যান্সার দেখছি যে মেবির মধ্যে আছে। এই মেবির মধ্যে আর থাকা যাবে না, আপনাকে সূক্ষ্ম জ্ঞান রাখতে হবে, ঠিক আছে, সূক্ষ্ম জ্ঞান রাখতে হবে। দ্রুত অ্যান্সার করেন। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? এইটা পরেই আমরা শেষ করে দেবো আজকের ক্লাস। তামান্না, ধন্যবাদ তোমাকেও আজকে পরিপূর্ণ ক্লাসটা দেখার জন্য। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়, এইটার হ্যাঁ 4টা অপশনই আমি ক্লিয়ার করে দেব এখনই। রাসনা, তোমার প্রশ্নটা সুন্দর, তোমার চাওয়াটা সুন্দর, আমি 4টা অপশনই ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে 3, থার্মোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে। এই থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আছে, কে কে পারেন থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে, আয়নোস্ফিয়ার। এখানে অনেক আয়ন থাকার কারণে এই বেতারটা ওখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার পৃথিবীর দিকে ফিরে আসে, তার মানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? আয়নোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে গ। আমি একটু এই প্রথম তিনটাকে যেখান থেকে প্রশ্ন আসে মূলত এই তিনটাকে আমি একটু ক্লিয়ার করে দিই। এই প্রশ্নটা তাহলে হচ্ছে আপনাদের আবারও বুঝতে সুবিধা হবে। লাস্ট প্রশ্ন আমি এইখান থেকে, এই ট্রোপোস্ফিয়ার থেকে যদি প্রশ্ন আসবে যে সব থেকে ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী কে? সবচেয়ে নিকটবর্তী হচ্ছে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। ক্লিয়ার? এরপরে আসতে পারে যে ঝড় বৃষ্টি বজ্রপাত কোথায় দেখা যায়? ঝড় বৃষ্টি বজ্রপাত দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। দুইটা প্রশ্ন আসলে আশা করি পারবো যে সবচেয়ে নিকটবর্তী কে? ট্রোপোস্ফিয়ার। ঝড় বৃষ্টি দেখা যায় কোথায়? বজ্রপাত দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। আচ্ছা, পরবর্তীতে আসো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কি কি কোশ্চেন আসতে পারে? প্রশ্ন আসতে পারে 1 নাম্বার যে ওজোন স্তর, ঠিক আছে, আমাদের পৃথিবীতে যে বেনি আসহ কলা এই যে 7টা রশ্মি আসে এটা ওজোন স্তরকে ভেদ করে আসে। তো এই ওজোন স্তর এটা একটা বায়ুমণ্ডলীয় স্তর। এই ওজোন স্তরের অবস্থান কোথায়? বায়ুমণ্ডলের স্তরের কোথায় ওজোন স্তরটা থাকে? ওজোন স্তরটা থাকে কোথায়? ওজোন স্তরটা থাকবে স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায় থাকবে? স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 নম্বর প্রশ্ন আসবে যে কোনটাকে শান্ত মণ্ডল বলা হয় বা শান্ত স্ফিয়ার বলা হয়? কোনটাকে বলা হয়? শান্ত মণ্ডল বলা হয় এই স্ট্র্যাটোস্ফিয়ারকে। কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই নাই, এখানে কোনো ঝইঝামেলা নাই, এখানে কোনো ঝগড়া বিবাদ নাই, এই জন্য এটাকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। 3 নাম্বার এখান থেকে আসবে যে এই থার্মোস্ফিয়ারের অপর নাম কি? থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। কি নাম? আয়নোস্ফিয়ার। কি নাম? আয়নোস্ফিয়ার। এবং এখান থেকে প্রশ্ন আসবে যে বেতার তরঙ্গ কেন প্রতিফলিত হয়? ওখানে অনেক আয়ন থাকে, ওই জায়গাটা অনেক আয়নিক। এই আয়নিক জায়গার কারণে এখান থেকে এই বেতারটা তরঙ্গ এই বেতার তরঙ্গটা বাধা পেয়ে আবার পৃথিবীর দিকে ফিরে আসে, এই জন্য এটাকে বলা হয় বেতার তরঙ্গ প্রতিফলিত স্তর এবং এটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে আশা করি এই 3টা অপশন থেকে যদি প্রশ্ন আসে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করে দিয়ে আসবো এবং প্রশ্ন আসলে এই 3টা থেকেই আসবে। আশা করি সবাই ক্লিয়ার। এই 15টা প্রশ্ন আজকে যা পড়ানো হইলো আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন কিনা আমাকে একটু দ্রুত জানান। আপনারা যখন দ্রুত অনেক ঘাম অনেক ক্লান্ত বাইরে থেকে আসছেন, 1 গ্লাস পানি খাওয়ার পরে আপনার শরীরের ভিতরে অনেক তৃপ্তি আসে। ঠিক আছে, অনেক তৃপ্তি আসে। আমরা যখন এই অনেক এনার্জি দিয়ে ক্লাসটাকে করাই, আপনারা যখন বলেন যে সুন্দরভাবে বুঝতে পারছি, আমাদের অনেক উপকার হয়েছে, যখন এই কথাগুলো শোনা হয় তখন আমাদের ভিতর থেকে একটা তৃপ্তি পাই আমরা। ঠিক আছে, সো দ্রুত আমাদের জানাই দেন যে আজকে যেই প্রশ্নটা 15টা প্রশ্নকে আমরা বুঝাইলাম, আমরা এই 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি এই 15টা থেকে আমরা মিনিমাম 50টা প্রশ্নকে আমরা আলোচনা করতে পেরেছি। এখান থেকে এই 50টা থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে সবাই পারবেন কিনা, আজকের ক্লাসটা ভালো হয়েছে কিনা, এতটুকু ইনফরমেশন আমাকে একটু জানান, তাহলেই আমরা এই ক্লাসটাকে শেষ করে দেবো। এখনই শেষ করে দেবো, এইটুকু জানান।
ধন্যবাদ। সবাই বলতেছে খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, দেখেন আপনারা এই 15টার ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি করেছেন এবং এখানে আমি আরও অ্যাড করেছি ইনফরমেশন। যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন না যে কোনো কারণে, যদি কোনো জায়গা থেকে আপনার মনোযোগ ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে ক্লাসটাকে আবার রিপিট দেখে, হ্যাঁ আমাদের পাবলিকেশনের পেজে হচ্ছে ক্লাসটা থাকবে, এখান থেকে রিপিট দেখে আপনি সূক্ষ্মভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারকে বুঝে নেবেন। ইনশাল্লাহ এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি পারবেন। এবং আপনি মনে রাখেন আমার কথা, এইখান থেকে প্রশ্ন আসবে। সাধারণ বিজ্ঞানে আমাদের নিউরান পাবলিকেশন থেকে 4টা ক্লাস নেওয়া হয়েছে। এই 4টা ক্লাস থেকে সাধারণ বিজ্ঞানের 25টা কোশ্চেনের মিনিমাম 15টা কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন কমপক্ষে। এবং আমাদের ক্লাস এরকম ধারাবাহিক থাকবে, আপনারা নিউরানের সাথে থাকবেন এবং নিউরানের যেই উপদেষ্টা আছে বা নিউরানের যেই পরিচালকরা আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আপনাদের এই সেবাটা দিতে পারে। এবং যারা টিচার প্যানেলে আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, তারা যেন আপনাদের এই হচ্ছে গিয়ে লাইভ সেশনে থেকে আপনাদের বাসায় বসে যেভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতি আপনাদের ঘুষাই দিতে পারে। সকলকে ধন্যবাদ, সকলের সুস্থতা কামনা করি এবং সকলের দীর্ঘায়ু কামনা করি এবং সফলতা কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।